আজকে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এর আগে নিউটনের বিভিন্ন গতিসূত্রগুলো, 3টে গতিসূত্র আমরা পড়েছি। আর তার আগে ছোটোবেলায় আমরা হয়তো শক্তির সংরক্ষণ সূত্র, ভরের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র এগুলো পড়েছি। তো এই যে সংরক্ষণ, অর্থাৎ ইংরেজিতে আমরা বলি কনজারভেশন, ব্যাপারটা কি না, সংরক্ষণ বলতে আমরা এমনিতে বুঝি যে কোনো কিছু নতুন করে তৈরিও করতে পারবো না, আর কিছুকে ধ্বংস করে দিতেও পারবো না, মানে নষ্ট করে দিতেও পারবো না। তো কী হয়, আমরা যেমন শক্তির ক্ষেত্রে দেখেছিলাম, যখন শক্তির সংরক্ষণ সূত্র পড়েছিলাম, যে শক্তি শুধুমাত্র রূপান্তর করা যায়, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই করা যায় না। এক শক্তি থেকে অন্য শক্তিতে শুধুমাত্র রূপান্তর করা যায়। ভরের ক্ষেত্রেও দেখেছিলাম যে ভরকে আমরা তৈরি করতে পারছি না, শুধুমাত্র পরিবর্তন করতে পারছি একটা রূপ থেকে অন্য একটা রূপে। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র, এর আগে আমরা ভরবেগ কথাটা নিউটনস সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা ভরবেগ কথাটা শিখেছিলাম। তা ভরবেগটা কি শিখেছিলাম, যে যদি কোনো বস্তুর ভর হয় m আর তার যদি বেগ হয় v, তাহলে এই দুটো একসাথে মিলিয়ে m ইন্টু v, যেটাকে আমরা বলেছিলাম p, ভরবেগ, মোমেন্টাম, তাহলে ভরবেগ ইকুয়ালস টু m ইন্টু v। এখন দেখো, আমরা যখন দ্বিতীয় সূত্র পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে বাইরে থেকে যে বলটা আমরা প্রয়োগ করছি, সেই বলের প্রযুক্ত বলের যে অভিমুখ, বাইরে থেকে বল, অর্থাৎ আমরা ইংরেজিতে বলছি এক্সটার্নাল ফোর্স, এই বাইরে থেকে বল প্রয়োগ করা হলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এ যেটা, সেটা আমরা কি শিখেছিলাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, তার মানে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, সেটা এসেছিল আমার ফোর্স। এখন আমরা তাহলে এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা শিখব না, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, এক্সটার্নাল ফোর্সটা যদি জিরো হয়, তার মানে আমি ধরো বোর্ডটাকে খেলছি, আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি, আমি সিস্টেমের বাইরে থেকে, মানে এটা যে বোর্ড সিস্টেমটা রয়েছে বা যে কোনো একটা বস্তু সিস্টেম রয়েছে, সেই বস্তু সিস্টেমের বাইরে আমি বল প্রয়োগ করছি। এবার ধরো আমরা বস্তু সংস্থা, এই বস্তু সংস্থা জিনিসটা কি, ধরো আমরা যখন কোনো একটা এরকম ধরো পাথর বা যে কোনো একটা বস্তু, বিস্তৃত বস্তু নিয়েছি, এই বিস্তৃত বস্তুর আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে ছোট ছোট মাস হিসেবে নিই এবং সেগুলোকে যদি একসাথে করি, অর্থাৎ ধরো একটা হচ্ছে m1 ভর, m2 ভর, m3 ভর, m4 ভর, এরকম আলাদা আলাদা ভরের অসংখ্য n সংখ্যক এরকম ছোট ছোট ভর নিয়ে এই বড় সংস্থাটা তৈরি হয়েছে। অর্থাৎ এখানে অনেকগুলো ছোট ছোট, তুমি মানে কি অ্যাটম বলতে পারো, আবার হয়তো পার্টিকেল বলতে পারো, তাহলে অনেকগুলো ছোট ছোট সংস্থা। তার মানে আমি তখন এই যে বড় এম বা আমি যে পুরো মাস সিস্টেমটা বলছি, এটা তখন আমরা কী বলতে পারি, সামেশন অফ এম আই ইকুয়ালস টু 1 to n, অর্থাৎ অনেকগুলো সংস্থার অনেকগুলো ছোটো ছোটো বস্তুর সমষ্টি। এখন যদি এই বস্তু সমষ্টিটার যদি ধরো পুরোটা ভি ভেলোসিটি নিয়ে, অর্থাৎ পুরোটা একই বেগে চলে, তাহলে তাদের মোমেন্টাম তখন কী হবে না, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি।
তার মানে সামেশন অফ এমআই ইন্টু ভি, এখানে আই ইকুয়ালস টু 1 to 8। এইবার যদি ধরো এইটা এই বস্তু সংস্থাটা কোনো কারণে তুমি ভাঙলে, ব্লাস্ট করলে, বিস্ফোরণ ঘটালে, তাহলে ধরো তুমি একটা ছাদ থেকে একটা ইটকে ফেলে দিচ্ছ, ইটের টুকরোটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তোমার হাত থেকে একটা কাঁচের কিছু পড়ে গেল মেঝের উপরে, কাঁচের টুকরোটা ভেঙে, মানে কাঁচের বড় যে বাটি হোক বা জার হোক বা কিছু যে পাত্রটা পড়লো সেটা অনেকগুলো টুকরো টুকরো হয়ে গেল। তাহলে এটা ছিল এরকম একসাথে একটা বড় মাস, এটা পড়ে সবাই আলাদা আলাদা করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তার মানে তখন কী হয়ে গেল, M1, M2, M3, M4 এরকম সবাই আলাদা আলাদা হয়ে গেল। ছিল বড় মাছটা, অর্থাৎ বস্তু সংস্থা ছিল, সেখান থেকে সেটা পড়ে ভেঙে এরকম ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেল। এখন এখানে কি ছিল না, ধরো তোমার হাতে যখন ছিল বা হয়তো তুমি কোনো জায়গায় রেখেছো মেঝেতে বা হাতে তুলে রেখেছো, তখন এর ভেলোসিটি ছিল 0। এইবার বা হয়তো এটা ধরো কোনো একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ধরো তুমি একটা কাঁচের পাত্র বা ইটকে ঢিলকে তুমি ছুড়লে, দেওয়ালে গিয়ে মারলো, তাহলে তখন একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল। 0 বলতে পারি আমি, যদি ভেলোসিটি স্থির অবস্থা থাকে 0 হতে পারে, আর যদি ধরো সেটা কোনো একটা বেগ নিয়ে যায় তাহলে তখন তার মোমেন্টাম হয়ে যাচ্ছে এমভি, মানে এখানে এমআই ভি করে দিচ্ছি আমি। এবার সেটা ভেঙে যখন টুকরো টুকরো হলো, টুকরো টুকরো হওয়ার পরে তুমি দেখলে সেটা ছিটকে বিভিন্ন দিকে চলে গেল, কেউ হয়তো খুব জোরে ছিটকে গেল, কেউ আস্তে ছিটকে গেল, কেউ হয়তো কাছাকাছি চলে গেল। তার মানে এখানে ভেলোসিটিগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম হলো। যখন তুমি ইটের টুকরোটা ছুটলে দেখলে ইটের টুকরোটা কতকটা ছোট ছোট টুকরো হয়ে গেল, কতকটা হয়তো বড় একটা আকারে রয়ে গেল। তার মানে তার মাসগুলো বিভিন্ন রকম হয়ে গেল। যখন মাসগুলো বিভিন্ন রকম হয়ে গেল তখন দেখা যাচ্ছে তাদের ভেলোসিটিগুলো আবার বিভিন্ন রকম হয়ে যেতে পারে। এখন এখানে এইবার যদি আমি এই যে টুকরো টুকরো যে মাস সিস্টেমটা হয়ে গেল, মানে টুকরো টুকরো যে মাসগুলো হয়ে গেল, সেগুলোকে যদি আমি তাদের যদি মোমেন্টাম নিই, তাদের মোমেন্টাম তাহলে এই M1 যে পার্টিকেলটা, সেই M1 পার্টিকেলের ধরো বেগ হচ্ছে V1, তাহলে M1 V1 হলো এর মোমেন্টাম, M2 V2 হলো সেকেন্ডটা, সেরকম M3 V3 হলো সেরকম ডট ডট করে যদি আমি n সংখ্যক যদি টুকরো নিই তাহলে n সংখ্যকের টুকরো হচ্ছে Mn Vn। তার মানে প্রত্যেকটার, এটার একটা গোটাটা ছিল, এখন আমি ইন্ডিভিজুয়াল এক একটা ছোট 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 এরকম টুকরো হয়ে গেল। সেই টুকরোগুলোর প্রত্যেকটার যদি আমি তাদের ভরবেগগুলো নিই, তাহলে এই যে বড় টুকরোটা যা ভরবেগ, ছোট টুকরোটার ভরবেগটা সেগুলোর যোগ করলে সমান হবে। বড়টার যা ভরবেগ ছিল ছোট 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 যদি আমি অসংখ্য, ধরো আমি এখানে এই মোমেন্টাম ছিল ধরো 100, মোমেন্টামের ইউনিট হচ্ছে ভর ইন্টু বেগ, তার মানে মাস ইন্টু এখানে কি হয় মিটার পার, মানে এটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটা ছিল যখন পুরোটা 100 ছিল, আমি পুরোটাকে 100 ধরছি। এইবার যখন আমি এটাকে ছোটো ছোটো টুকরো করলাম, সেই টুকরোগুলোর যদি আমি সবগুলোর সাম করি তাহলেও দেখা যাবে যে এটা 100 সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড হিসেবেই থাকছে। এখানে কখনোই 101 বা 99 হবে না, একটা কমবেও না একটা বাড়বেও না, যা ছিল তাই থাকবে টোটাল মোমেন্টামটা। অর্থাৎ আমি যদি এরকম করে বলি যে যদি এখানে আমি যদি এটাকে পিটা দেখছি ফিক্স থাকছে, পি ইকুয়ালস টু, এখানে যখন আমি অনেকগুলো ছোট ছোট টুকরো নিয়েছিলাম
এমআই ইন্টু, মানে একসাথে যখন সংস্থাটা ছিল তখন মোমেন্টাম ছিল এমআই ইন্টু ভি আই ইকুয়ালস টু 1 to n ছিল। যখন আমি সেটাকে ছোট ছোট টুকরো করে নিলাম তখন হলো m1v1 প্লাস m2v2 প্লাস m3v3, এরকম করে সমস্তটার যে যোগ সেই যোগটা এই প্রত্যেকটার সাথে, মানে প্রত্যেকটার যোগ করলে এই বড়টার সাথে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কখন না, যদি এক্সটার্নাল কোনো ফোর্স যদি না হয় থাকে, মানে ধরো তোমার হাত থেকে হয়তো বস্তুটা পড়ে গেল, তুমি কী করলে, হাত থেকে যখন পড়ে গেল তখন ওর ভেলোসিটি ছিল 0, তুমি কিন্তু ওকে এক্সটার্নাল কোনো ফোর্স দিলে না, ও টুকরো টুকরো হয়ে গেল। সেরকম ধরো যখন আমাদের বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, বা হয়তো তুমি একটা কাদা মাটিকে বা হয়তো একটা ইটের টুকরোকে যখন ভাঙলে, তাহলে বলছে এক্সটার্নাল ফোর্সটা যদি না থাকে, অর্থাৎ বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয়, তাহলে সেক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি হচ্ছে না, বস্তুটা যদি সংঘাত ঘটে বা বিস্ফোরণ ঘটে, ধরো কীরকম হতে পারে, সংঘাত ঘটার কথাটা কীরকম হতে পারে, ধরো একটা কোনো বস্তু যাচ্ছে, ধরো একটা মোটর সাইকেল যাচ্ছে, পিছনে একটা বড় ট্রাক যাচ্ছে, ট্রাকটা যে মোটর সাইকেলটাকে ধাক্কা মারলো, এমন হলো যে মোটর সাইকেল থেকে লোকজন সমস্ত ছিটকে মোটর সাইকেলটা টুকরো টুকরো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তাদের সংঘাত হলো, কলিশন হলো। ধরো এখানে m1 ভরের একটা বস্তু, এটা u1 বেগে যাচ্ছে, আর m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে। m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছে, m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে। এখন u1 যদি গ্রেটার দেন u2 হয়, তাহলে একটা টাইম পরে, মানে ধরো তুমি মোটর সাইকেলটা 50 কিলোমিটার বেগে যাচ্ছে, ট্রাকটা হয়তো 70 কিলোমিটার কি 60 কিলোমিটার বেগে আসছে, তার মানে u1 গ্রেটার u2। এবার একটা টাইম পরে কী হবে, এর সংঘাত হবে। যদি u2 গ্রেটার দেন u1 হয় তাহলে কিন্তু সংঘাত হবে না, সে এগিয়ে চলে যাবে, সংঘাত হবে না। তার জন্য আমাকে এই শর্তটা কি, u1 গ্রেটার দেন u2, তাহলে সংঘাত হলো। সংঘাত হওয়ার পর এদের কি হবে, এদের হয় দুজন দুদিকে ছিটকে চলে যেতে পারে, বা একই রেখা বরাবর যদি যায়। আমি ধরে নিলাম যে এখানে ভাঙাভাঙি কিছু হলো না, m1 ভরের বস্তুটার বেগ হলো শুধু v1, আর m2 ভরের বস্তুটার বেগ হলো v2। তাহলে দুটো বস্তু ধাক্কা হলো। ধরো দুটো মার্বেল, আমরা ছোটোবেলায় মার্বেল খেলেছি, তো একটা মার্বেল আর একটা মার্বেলকে দিয়ে তুমি আঘাত করছো, তো কী হতে পারে, দুটো মার্বেলে সরে যেতে পারে, দুটো মার্বেলে দুদিকে ছিটকে যেতে পারে, সেগুলো হতে পারে। বা একটা মার্বেল এগিয়ে চলে গেলো, একটা মার্বেল তার পিছনে পিছনে গেলো, সেটাও হতে পারে। তাহলে এখানে m1 ভরের যে u1 বেগ নিয়ে যে বস্তুটা ছিল সেটার বেগ হয়ে গেল v1, u2 বেগের বস্তুটা হয়ে গেল v2। তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ নেট ফোর্স বা এক্সটার্নাল ফোর্সটা যদি 0 হয়, তাহলে বলছে বস্তু সংস্থার আগে, সংঘাতের আগে এই m1 ভরের বস্তুর ভরবেগ কত ছিল, m1 u1, m2 ভরের বস্তুর ভরবেগ কত ছিল, m2 u2। সংঘাতের পরে m1 ভরের বস্তুর ভরবেগ কত হলো, m1 v1। সংঘাতের পরে m2 ভরের বস্তুর ভরবেগ কত হলো, m2 v2। তাহলে সংরক্ষণ সূত্র বলছে সংঘাতের আগের যে মোট ভরবেগ, সংঘাতের আগের মোট ভরবেগ কত, m1 u1 প্লাস m2 u2, মানে দুজনের আলাদা আলাদা ভরবেগ, সেটা আমি কী করলাম, একসাথে যোগ করলাম। তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু সংঘাতের পরের যে ভরবেগ তাদেরও যোগ করিয়ে দিই, তাহলে m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে তার গাণিতিক, যে সংঘাতের আগের মোট যে ভরবেগ, সংঘাতের পরের মোট ভরবেগ সেটা একই থাকছে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। এবার ধরো এমন হতে পারে, ধরো দুজনেই স্থির আছে, ধরো একটা বোম ফাটছে, তাহলে বোমটা এখানে স্থির। এইবার
এখানে এর ভেতরে কি আছে, বিস্ফোরক পদার্থ দেওয়া আছে, এর ভেতরে বিস্ফোরক পদার্থ দেওয়া আছে। এখানে এবার তুমি কি করলে, তুমি হয়তো একে কোনোরকমভাবে আমরা যেগুলো এমনি বাজি বোম ফাটাই, ভেতরে আমি এখানে কী করলাম, এখানে জাস্ট আমি একটা আগুন দিলাম, আমি এটা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করলাম না। এনার্জি হয়তো হতে পারে, সেটা আমি হিট এনার্জি দিলাম, সেটা আলাদা, কিন্তু আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না। তাই এখানে কি করলো, এই আগুনটা ভেতরে যে ওকে সেটা দাহ্য করলো, তার মানে সেটা কিন্তু আমি আলাদা করে ফোর্স দিলাম না, এক্সটার্নাল ফোর্স নয়। এখন এইখানে তাদের মধ্যে কি হলো, এইটা পুরোটাই একটাই মাস সিস্টেম, পুরোটাই একটাই মাস সিস্টেম। অর্থাৎ মাস সিস্টেমের মধ্যে যদি এরা নিজেরা যদি ঠেলাঠেলি করে বা বিস্ফোরণ ঘটায়, সেক্ষেত্রে আমার সেটা এক্সটার্নাল ফোর্স নয়। আমি যদি সিস্টেমের বাইরে থেকে যদি একে ঠেলি, সেক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল ফোর্স। আমি সিস্টেমের বাইরে কিন্তু একে করছি না, একে এই ব্লাস্টিং করার জন্যে আমি সেটা, কিন্তু এটা ভেতরে সেই ব্যাপারটা ঘটছে, যে বিস্ফোরণের যে ঘটনাটা ঘটছে সেটা ভেতরেই ঘটছে। তাহলে সেখান থেকে এটা ব্লাস্ট করে কি হলো না, ছোট 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 এরকম অনেক পার্টিকেলে ভেঙে গেল। তাহলে এখানে তখন এর ভরবেগ কত ছিল, m ইন্টু ভি, এখানে v0 ছিল, তাহলে এটা সমান ছিল v ইকুয়ালস টু ছিল 0। এবার এখানে যখন ছোট 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 অনেকগুলো বস্তুতে রূপান্তরিত হলো এবং তার সাথে বিভিন্ন ভেলোসিটি নিয়ে চললো, তাহলে এখানে আমি যদি এরকম করে বলি m1 v1 m2 v2 m3 v3 এরকম যদি হয়, তাহলে এইগুলোর টোটাল সামটা সমান হয়েছে 0। এবারে যদি ধরো বিভিন্ন দিকে যদি যায়, আমরা এখানে ধরে নিচ্ছিলাম কি, যেটা একই লাইনে আছে, একটা রাস্তার উপরেই যাচ্ছে, সেটা হতে পারে যে এই একজন এইদিকে ছিটকে চলে গেলো, একজন এইদিকে ছিটকে চলে গেল, সেটা আমরা পরের গল্পে আসছি। তো সেক্ষেত্রে যদি হয়, তখন আমাদের কী হবে, তখন আমাদের ওই যে v1 v2 যে ভেলোসিটি, মাসের তো উপাংশ হবে না, ভেলোসিটির যে উপাংশ, সেই ভেলোসিটির উপাংশ সেগুলো আমাদের বিভাজিত হয়ে যাবে। তখন ওই যে v1 এর জায়গায় তখন v1 cos থিটা, বা যদি উপরের দিকে যায় তাহলে v1 sin থিটা, মানে y অক্ষ বরাবর যদি যায়, সেগুলো পরবর্তী ক্ষেত্রে। আমাদের মূল কথা হচ্ছে যে সংঘাতের আগের যে মোট ভরবেগ আর সংঘাতের পরের যে মোট ভরবেগ, সেই দুটো সমান থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে আমাদের কিছু একদম বাস্তব উদাহরণ, যেমন ধরো আমরা ছোটোবেলায় পড়েছি ক্লাস 9-10 সময়, যে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় দেখেছি যে গুলিটা, বন্দুকের যে গুলিটা, সেটা অনেক দ্রুত বেরিয়ে যাচ্ছে। এখন যখন সেটা দ্রুত বেরোচ্ছে, তখন মানে যেটা বুলেট, সেই বুলেটটা ভরটা খুব কম, কিন্তু এটা কি হচ্ছে, এটা অনেক বেশি দ্রুত যাচ্ছে, মানে ভিটা অনেক বেশি। এখন আমরা যদি কনজারভেশন ল দিয়ে সেটাকে যদি ব্যাখ্যা করি, যে যখন গুলি থেকে মানে আমরা বুলেটটাকে যখন বন্দুক থেকে নিক্ষেপ করছি, তখন সেটা যেখানে আঘাত করছে সেখানে খুব জোর আঘাত করছে, কিন্তু বন্দুকটা অতটা জোরে আঘাত করছে না। সেটা যদি আমরা কনজারভেশন ল দিয়ে আমরা দেখি, ধরো এখানে আমরা যদি এটাকে বলি যে বন্দুকের কন্ডিশন, এখানে কি রয়েছে, এখানে এই ছোট্ট বুলেটটা m ভরের বুলেট, আর এই m ভরের বুলেট থাকা অবস্থায়, বা আমি যদি এটা আলাদা করে ধরি যে এটা হচ্ছে m ভরের বুলেট, আর এটা হচ্ছে আমার বড় হাতের mটা হচ্ছে শুধু বুলেট, তাহলে এখানে টোটাল মাসটা এখন কী হতে পারে, আমি m প্লাস m বলতে পারি, বা আমি টোটাল যদি আমি বলি যে এটা m ড্যাশ ভরের একটা বুলেট সহ বন্দুক, বুলেট সহ। তাহলে এখন এই বুলেট সহ বন্দুকটার স্থির রয়েছে, তাহলে এর ভেলোসিটি কত না, ভেলোসিটি হচ্ছে 0। তাহলে এই বুলেটটা যখন এবার বেরিয়ে যাচ্ছে, বেরোনোর আগে এদের ভরবেগ কত না, বুলেট বেরোনোর আগে
বিফোর এটা কত ভরবেগ না এম ড্যাশ ইন্টু ভি, তার মানে এটা কত ভরবেগটা হচ্ছে 0 সংঘাতের আগে, যেহেতু স্থির, যেহেতু ভি ইকুয়ালস টু 0 সংঘাতের আগে মানে বুলেট বেরোনোর আগে। এইবার আমি এখানে ট্রিগারটা যখন প্রেস করলাম, ট্রিগারটা প্রেস করার সময় মনে হচ্ছে কি যে এখানে তো আমি এক্সটার্নাল ফোর্স ইউজ করছি, সেটা নয়। আমি এখানে ট্রিগারটা ইউজ করলাম কি জন্যে, এইখানে এদের একটা বিস্ফোরক থাকে, যে বিস্ফোরকটা ওকে এখানে আঘাত করছে একে বাইরে বেরোনোর জন্য। সেটা কিন্তু আমি কিন্তু এইখানে যে ট্রিগারটা যাচ্ছি সেটার জন্য ওই ফোর্সটা কিন্তু আসছে না, আমি এইটাকে অ্যাক্টিভ করলাম শুধুমাত্র, যেটা আমরা যেমন ব্লাস্টিং করার সময় আগুন দিচ্ছিলাম, এখানে শুধু এটাকে অ্যাক্টিভ করলাম। তার মানে এর উপরে আমরা এক্সটার্নাল ফোর্স কিছু অ্যাপ্লাই করলাম না। আমাদের অনেক সময় বন্দুকের ক্ষেত্রে মনে হতে পারে যে স্যার আমরা তো ট্রিগারটা যাচ্ছি মানে এক্সটার্নাল ফোর্স ইউজ করছি, এক্সটার্নাল ফোর্স ওটা আমরা ইউজ করছি না, আমরা শুধু এটাকে অ্যাক্টিভ করছি। এটা তখন কী করছে, তখন এখানে ওই অ্যাক্টিভ বারুদটা তখন কী করলো, একে বাইরে বেরোতে সাহায্য করলো। তাহলে এটা তখন কী হয়ে গেল না এম ভরের গুলিটা ওখান থেকে বেরিয়ে গেল। এবার এম ভরের গুলিটা যখন বেরিয়ে গেল তখন এর ভেলোসিটি কি না আমি ধরছি যেটা ক্যাপিটাল ভি, যেহেতু বেশি দ্রুত যাচ্ছে সেক্ষেত্রে আমি এবার ক্যাপিটাল ভি দিলাম, স্মল ভর ক্যাপিটাল ভেলোসিটি। এখন এখানে তাহলে কি হবে, এখানে এই বন্দুকটা এই বন্দুকটা তাহলে এম ভরের বন্দুকটা তখন যদি আমি ধরি যে এটা ভি ভেলোসিটি নিয়ে এখানে যখনই এই সামনের দিকে ও যখনই একটা প্রেসার দিল মানে ফোর্স দিল, তখনই এও এখানে পিছন দিকে একটা ফোর্স দিবে, যে কারণে কি হবে না এই বন্দুকের যে সিস্টেমটা পুরো সিস্টেমটা একটুখানি পিছিয়ে যাবে, পজিশন থেকে একটু পিছিয়ে আসবে। তাহলে সেই পিছিয়ে আসাটা আমি ধরছি যে ছোটো হাতের ভি ভেলোসিটি নিয়ে সেটা পিছিয়ে এলো। অর্থাৎ এখানে তখন এই বন্দুকটার যদি আমি মাস ধরি এম আর ভেলোসিটি যদি ধরি, যদি ধরো তুমি এটাকে এম ড্যাশ ভি করছিলে, তুমি যদি এম ভি করো তাও কোনো সমস্যা নেই, সেই 0ই আসবে ব্যাপারটা। তাহলে এখানে দেখো এখানে ছিল কত আর হলো কত, এখন কত হলো এর মোমেন্টাম, তাহলে বুলেটের ভরবেগ হলো এম ইন্টু ভি। বন্দুকের ভরবেগ কত হলো না বড় হাতের এম ইন্টু ছোট হাতের ভি বললাম। তাহলে দেখো এদের যদি আমি যোগ করি তাহলে কি হবে না এম ভি প্লাস এম ভি, এটা হলো সংঘাতের বা বুলেট নিক্ষেপের পরে যে টোটাল ভরবেগ টোটাল মোমেন্টাম, এটা সংঘাতের পরে। এখন তাহলে সংঘাতের আগে ছিল 0, পরে হলো এমভি প্লাস এমভি মোট। তাহলে এখান থেকে আমরা যদি ভি নির্ণয় করি অর্থাৎ ভেলোসিটি অফ দ্য বুলেট, এটা যদি বার করি তাহলে ভি করলে আমরা কি পাচ্ছি না এখানে দেখো এটাকে নিয়ে এলে এটা থেকে আমরা পাচ্ছি এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি। এবার আমরা যেটা চাইব, যদি বুলেটের বেগ চাই তাহলে বুলেটের বেগ মানে স্মল মাস ক্যাপিটাল ভি, তাহলে ক্যাপিটাল ভি যদি পাই তাহলে এম ইন্টু স্মল ভি বাই এম, এটা মাইনাস হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো এই দুটোর যদি আমি ক্যাপিটাল মাস মানে বন্দুকের মাস, এটা সমান হচ্ছে বন্দুকের মাস আর এটা হচ্ছে বুলেটের মাস মানে ভর, বন্দুকের ভর আর বুলেটের ভর, যদি আমি এই দুটো রেশিও করি তাহলে দেখো একটা গ্রেটার দেন 1 আমি ভ্যালু পাচ্ছি। তার মানে এখানে সবসময় এই যে মাইনাস ডিরেক্টটা কী বোঝাতে চাইছে, মাইনাসটা বোঝাতে চাইছে কারণ কি এখানে তো মাসের তো ডিরেকশন হয় না, তাহলে আমি যদি ডিরেকশন দিয়ে লিখি তাহলে দেখো ভেলোসিটি ডিরেকশন, অর্থাৎ এখানে ভেলোসিটিটা যেদিকে যাচ্ছে এটা যদি ভি এর ডিরেকশন হয় স্মল ভি এর, তাহলে এইদিকে হচ্ছে আমার ক্যাপিটাল ভি এর ডিরেকশন, অর্থাৎ
এটা হচ্ছে বন্দুকের দিক, এই গুলির মানে বন্দুকের বুলেট যেটা, সেই বুলেটের ভেলোসিটির দিক। আর এটা হচ্ছে তার মানে এখানে কি হচ্ছে, বন্দুকটা পিছিয়ে আসছে কিন্তু কি এর ভেলোসিটিটা খুব কম। এবার আমরা এই ভেলোসিটিটা কম কি করে বুঝছি, ধরো যদি তোমার এটা হয়তো 20 গ্রামের একটা বুলেট, 20 গ্রাম একটা বুলেট এখান থেকে বেরোচ্ছে, আর সেখানে হয়তো বন্দুকটার ওজন হয়তো 2 কেজি, যদি আমি বলি 2 কেজি, তাহলে দেখো রেশিও করে দেখো এখানে এই যে m/m যদি করি, অর্থাৎ আমি যদি এখানে এই ভি এর গল্পটা যদি নিই, আমি ভেলোসিটি অফ বন্দুক চাইছি, তাহলে ভেলোসিটি অফ বন্দুক ইকুয়ালস টু তখন কী হচ্ছে না m/m ইন্টু এটা তখন এদিকে চলে আসছে ইন্টু ভি হয়ে যাচ্ছে, ভেক্টর এখানে যদি লিখি, তাহলে দেখো এখানে m/m তার মানে 20/2000, 0 0 কাটলো, তার মানে 1/100 হয়ে যাচ্ছে। এর 1/100 মানে কি, এইটা এই বুলেটটা 100 মিটার পার সেকেন্ড বেগে গেলে এ 1 মিটার পার সেকেন্ড বেগে যাবে, তার মানে এখানে এই বন্দুকের ভেলোসিটিটা অনেক কম। এবারে এই গানটা যত ভারী হবে তত এই বন্দুকটা আমার কম দ্রুত পিছনে। এই জন্যেই যখন আমরা বন্দুক বা যখন আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্রেনিংগুলো হয় বন্দুক চালানোর জন্যে, সেই বন্দুক চালানোর জন্যে কী শেখানো হয় যে সবসময় সেটাকে কাঁধে বা হাতে যখন ধরতে দেওয়া হয় খুব টাইট করে ধরতে হয়, যাতে করে কি, যাতে করে ওই বন্দুকের যে অ্যাকশন তার রিয়েকশানে মানে বুলেটের যে অ্যাকশন, সেই বুলেটের অ্যাকশনে বন্দুক যাতে রিয়েক্ট করে পিছন দিকে খুব জোর ধাক্কা না মারে। এখন যেগুলো খুব বড় বড় রাইফেল সিস্টেম, ছোটো পিস্তল বা ছোটো বন্দুক সিস্টেমের ক্ষেত্রে হয়তো আমাদের এখানে এই জিনিসটা, এবার যেখানে রাইফেল সিস্টেম বড় বড়, তোমরা দেখবে হিন্দি সিনেমা বিভিন্ন ধরনের, বা আমরা দেখেছি যে যেখানে বিএসএফরা বড় বড় বিভিন্ন ধরনের রাইফেল ইউজ করছে, সেখানে কি থাকে, সেখানে এই যে আমরা বন্দুকটা যখন দেখলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তখন এর ধাক্কাটা কী করছে না এর পিছনের এই গোটা সিস্টেমটার উপরে, অর্থাৎ পিছনের দেওয়ালে এসে ধাক্কাটা মারছে। ওই সমস্ত রাইফেল সিস্টেম কীরকম থাকে না, এখানে এই জায়গাতে দুটো পার্ট থাকে, তো এখানে কি হয়, এইটা একটু ফ্লেক্সিবল হয়, যখন এইখান থেকে বুলেটটা বেরোচ্ছে তখন এই জায়গাটা দেখবে ভেতরের দিকে চলে এলো, আবার এটাকে দেখবে তোমাদের অনেক সময় সিনেমা থেকে দেখায় যে বন্দুকটা মানে এটা রাইফেল যখন চালাচ্ছে তখন হাতটা সামনে পিছনে করছে, তার মানে এইখানের যে জায়গাটা সেই জায়গাতে এর মোমেন্টামটা কিছুটা এখানে কমিয়ে দিচ্ছে, যার জন্য এইখানের যে সংঘাতটা মানে যে ধাক্কাটা, সেই ধাক্কাটা কিছুটা কম হচ্ছে। তাহলে এটা হলো আমাদের, এটা খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে, যেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমাদের এই বন্দুক থেকে গুলি ছোড়ার যে নিয়ম, সেটা আমরা এখান থেকে গুলির বেগ বা বন্দুকের যে রিয়েকশানটা সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারছি। এখন এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখো আমরা কী দেখলাম যে পুরো সিস্টেমটাই একটা সিস্টেম হিসেবে মাস সিস্টেমটাকে আমরা, এবারে ধরো যদি আমি যদি এরকম করে ভাবি, সেটাও ভাবা যায় যে আমি যখন বন্দুকটাকে চালাচ্ছি তখন পুরো যে বন্দুকের যে গোটা সিস্টেমটা সেটা আমার ওয়েট সহ, অর্থাৎ যে বন্দুক চালাচ্ছে সেই বন্দুক চালানো লোকের সাথে, ব্যক্তির সাথে যদি ওই বন্দুকটাকে অ্যাটাচড করে নেওয়া হয়, তাহলে পুরোটা তখন এই মাস সিস্টেমটা পুরোটা তখন ওই ব্যক্তি সহ বন্দুক পুরোটা তখন একটা সিস্টেম হয়ে যাবে। তখন কী হবে, তখন ধরো এটা যেটা আমরা 2 কেজি বলছিলাম বন্দুকের ওয়েট, সেটা ধরো কারো লোকটার ওজন হয়তো 68 কেজি, তাহলে 68 কেজি ব্যক্তির ওজন প্লাস 2 কেজি বন্দুকের ওজন, তার মানে 70 কেজি তখন টোটাল হয়ে যাবে। তার মানে তখন ভেলোসিটি আরও কী হয়ে যাবে, আরও কম হয়ে যাবে, তার মানে টেন্স টু তখন 0 হয়ে যাচ্ছে। তার মানে তখন ওই ধাক্কাটা যেটা আসছে সেই ধাক্কাটা পুরো মাস সিস্টেমটা মানে ওই ব্যক্তি সহ জায়গাটার মধ্যে রয়ে যাচ্ছে। তো যাই হোক আর কি, এটা আমাদের হলো বন্দুক থেকে বুলেট যে নিক্ষেপ হচ্ছে, সেই বুলেট নিক্ষেপণের বস্তু সংস্থার ক্ষেত্রে আমাদের কনজারভেশন লটা আমরা প্রয়োগ করে দেখলাম। ঠিক আছে, এটা হলো আমাদের
এবার সেরকম ধরো আমরা যদি আরও অনেক ধরনের আমরা এখান থেকে ব্যাখ্যা নিতে পারি, যেমন ধরো এরপর আমরা যেটা করব, এটা একটা উদাহরণ হিসেবে আমরা দেখলাম। এরপর ধরো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা দিতে পারি। নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা কি শিখেছি যে আমরা যদি কোনো একটা বস্তুর উপরে ফোর্স বা অ্যাকশন দিই তাহলে তার একটা উল্টো আমরা প্রতিক্রিয়া পাই। তার মানে ধরো এটা যদি 1 নম্বর বস্তু, এটা যদি 2 নম্বর বস্তু হয়, তাহলে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুকে যতটা পরিমাণ অ্যাপ্লাই ফোর্স দিচ্ছে সেই ততটা পরিমাণ সে তার রিয়েকশন ফোর্স পায়, যেটা আমরা ম্যাথামেটিক্যালি কি লিখি যে F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21। এটা এখন দেখো এখানে এবার আমরা যদি ফোর্সটাকে এবার মোমেন্টাম দিয়ে লিখি, ভরবেগ দিয়ে, এটা তো বল, সেই বলটাকে যদি আমরা মোমেন্টাম দিয়ে লিখি, তাহলে মোমেন্টাম দিয়ে লিখলে কী হবে না এর P12 বাই টি ভরবেগের একক সময়ে ভরবেগের পরিবর্তনের হার বা ভরবেগের পরিবর্তনের হার, সেটা আমি এখন এক সময়টা তখন বলবো না। তার মানে P12 বাই টি ইকুয়ালস টু মাইনাস P21 বাই টি। তার মানে এখানে দেখো P12 অর্থাৎ আমি যদি এটাকে বলি যে এখানের বেগ হচ্ছে U1 আর এটা ছিল U2। এবার যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি হলো V1 V2, তাহলে কতটা মোমেন্টামের চেঞ্জ হলো না, যদি আমি এটাকে এরকম করে লিখি যে M1 বস্তুটার ক্ষেত্রে M1 V1 হলো তার মোমেন্টাম অন্তিম আর M1 U1 ছিল প্রাথমিক, তাহলে পরিবর্তন কত হলো MV1 মাইনাস MU1, এটা হলো পরিবর্তনটা, ইন্টু টি যদি করি তাহলে এটা কি পেলাম F12। আমি শুধু যদি ফোর্সটাকে নিয়ে লিখি তাহলে M1 V1 মানে এটা হলো পরের যে এরা যখন ফোর্স অ্যাপ্লাই করলো তারপরের যদি আমি বস্তুটা যদি ধরি যে আলাদা আলাদাভাবে তারা মুভ করছে, তাহলে এখানে M1 V1 মাইনাস M1 U1 হলো 1 নম্বর বস্তুটার ভরবেগের পরিবর্তন ইন্টু সময়, তাহলে সেটা ফোর্স হয়ে গেল। সেরকম F21 যদি করি, সেরকম F21 করলে কী হবে না M2V2 মাইনাস M2U2 ইন্টু টি। দেখো এই দুটোকে যদি আমি ইকুয়ালস অ্যান্ড অপোজিট করি, ইকুয়ালস অ্যান্ড অপোজিট করলে কি হচ্ছে না M1 V1 মাইনাস M1 U1 ইন্টু টি ইকুয়ালস টু মাইনাস F12 বা F21 যাই লিখি না কেন, তাহলে M1 V2 মাইনাস M2U2 ইন্টু টি। টি ক্যান্সেল করে দিলাম আমি বোথ সাইড থেকে। দেখো এবার এইখানে যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে দেখো M1 U1 এটাকে এদিকে যদি নিয়ে যাই M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু, দেখো M1 V1টাকে আমি এদিকে নিয়ে গেলাম প্লাস M2 V2 এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে দেখো তারপরে কী করলাম একে আমি এদিকে নিয়ে এলাম আর একে আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে দেখো M1 U1 কী ছিল, M1 U1টা ছিল যদি এখানে বলেছিলাম যে এরা যখন ধাক্কা দেওয়া করলো তার আগে, ধাক্কার আগের মুহূর্তে মোট ভরবেগ ছিল M1 U1 প্লাস M2 U2, ধাক্কার পরে হলো M1 V1 প্লাস M2 V2। অর্থাৎ সংঘাতের আগের যে মোট ভরবেগ এখানে কি না বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে মোট সংস্থাটার ভরবেগটা আমরা থার্ড ল থেকে আমরা অ্যাপ্লাই করতে পারছি, যে এখানে বস্তুগুলোর মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়াটা হলো সেই ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রে ব্যাখ্যা দিতে পারছি। এখন সেরকম আমরা আবার নিউটনের এই উল্টো দিক থেকেও করতে পারি
যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় গতিসূত্র, এটা উল্টো দিকে আমরা একই রকমভাবে ওই মোমেন্টাম দিয়ে ভাগ করে, মোমেন্টামে চেঞ্জ করে, তারপর সময় দিয়ে ভাগ করে, মানে চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম করে আমরা সেখান থেকে ফোর্স হিসেবে নিয়ে আসতে পারি। এটা হলো আমাদের মোমেন্টাম সম্পর্কে ধারণা, মানে কনজারভেশন অফ মোমেন্টামের ধারণা। তারপরে হলো যে সেখান থেকে আমরা একটা এক্সাম্পল, বুলেট, বন্দুক থেকে যখন বুলেট বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা তার গতির সমীকরণগুলো দেখলাম। আর আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এই মোমেন্টামের বা কনজারভেশন অফ মোমেন্টামের এক্সপ্লেনেশন আমরা শিখলাম। টাইম আউট হয়ে যাবে। নেক্সট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখনই ওই রকেট সিস্টেমটা পড়ব, আর তার সাথে বোমার বিস্ফোরণ, হ্যাঁ সেটা আমরা একটুখানি দেখব। হ্যাঁ।